মাগরিবের আজান দিয়েছে, গুনে গুনে আধ ঘন্টা পেরিয়েছে। তন্ময় প্রস্তুত বেরোনোর জন্য। ইতোমধ্যে তার সেলফোন কিছু সংখ্যক মিসড কলের আগাম বার্তা পাঠিয়েছে। এই মুহূর্তে পুনরায় ভাইব্রেট হতেই আপকামিং কলটি রিসিভ করলো। নিজ কামরা ছেড়ে পেরুতে পেরুতে ফোনখানা কানের কাছটাই তুলল। কলের মালিক সৈয়দের কণ্ঠ ওপাশ হতে উত্তেজিত প্রবণতায় জর্জরিত, এক প্রকার আবল তাবল বকছে। সিঁড়ি ভেঙে নামতে নামতে তন্ময় শুধালো, কি এমন হয়েছে? সৈয়দ হুড়মুড়িয়ে বলে উঠল, আয় দ্রুত, সিনেমা না হলে মিস করবি। আপাতত স্লো পেস্টে আছে, ক্লাইম্যাক্স শুরু হওয়ার আগেই চলে আয়। ওরু লিভিং রুমে বসে সাবিহা রুবির সঙ্গে। তিনজন একসঙ্গে লেপ্টে টেলিভিশন দেখছে। ভীষণ উত্তেজিত তাদের অঙ্গভঙ্গি। তন্ময় অদূর হতেই যতটুকু বুঝতে পারল, ওরা নাটক দেখছে। একটি ড্রামাটিক হিন্দি সিরিয়াল, যা প্রায় সময় দৈনন্দিন করে দেখে। এই অপ্রয়োজনীয় সব গান বাজনা ভর্তি সিরিয়ালে মেয়েগুলো কি পায়? শব্দদূষণ বই, আর কিছু নয়। প্যান্ট পকেটে সেলফোন ঢুকিয়ে লিভিং রুমে পৌঁছে বিনা বাক্যে টেলিভিশন বন্ধ করে দিল। গুরুত্বপূর্ণ একটি দৃশ্য চলছিল তখন। টান টান উত্তেজনাপূর্ণ সময়ে ব্যাঘাত ঘটাতে অরু তক্ষুনি মাথা তুলে চাইল। পরিপাটি লম্বাটে দেহের গম্ভীর মুখের ভ্রু তুলে তাকানো তন্ময়কে দেখে স্বভাবসুলভ ভীরু হলো। পরমুহূর্তেই ভীরু হৃদয়কে বুড়ো আঙুল দেখিয়ে দাপিয়ে উঠে দাঁড়ালো। কণ্ঠে তেজস্বিনী রূপ আনার বৃথা চেষ্টা চালালো। কেন বন্ধ করলেন তন্ময় ভাই? অরুর মতন বিদঘুটে সাহস আবার সাবিহা রুবির নেই। বড় ভাইকে দুজন এহেন প্রশ্ন করবার সাহস পেল না। এখন তাদের বই নিয়ে টেবিলে বসার সময়, তা না করে টেলিভিশন দেখে হাসছে। এই তো তাদের বড় অপরাধ। ধমক যে এখন অবধি দেয়নি, তাই অনেক। দুজন আর চোখে অরুকে এক পল দেখে, আলগছে মাথা নত করে এখান থেকে কেটে পড়ে উদ্যত হলো। নিঃশব্দে ত্বরান্বিত পদচারণ ফেলে লিভিং রুম পেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজেদের ঘরে চলে গেল। অরু তখনও জবাবের প্রত্যাশায় চেয়ে আছে। তন্ময় নির্বিকার গলায় জানতে চায়, তোর পড়াশোনা নেই? মুহূর্ত অরু চুপসে যায়। পড়াশোনা সম্পর্কিত ব্যাপারে এই বাড়িতে কোনো প্রকার ছাড় নেই। বাবা হতে চাচ্ছু কেউই এই বিষয়ে তাকে আহ্লাদিপনা দেখাবে না, বরঞ্চ গম্ভীর কণ্ঠে বলবে, পড়াশোনা ইজ ইম্পর্টেন্ট আম্মু। তন্ময় তোমার ভালোর জন্যই বলছে। অযাচিত পড়াশোনা নিয়ে সকলের এত মাথা ব্যথা কেন? অরু কাঁচুমাচু ভঙ্গিতে বলল, আমি তো একা দেখছি না, আপুরাও সঙ্গে আছে। তন্ময় ঈষৎ হাসিটুকু গিলে শুধায়, কোথায় তোর আপুরা? অরু রাগান্বিত চোখে চেয়ে থাকে, পেছনে দৃষ্টি না ফেলে আঙুল তাক করে বলে, আপনি কি অন্ধ? তন্ময় ভ্রু তুলে হতাশ গলায় জানায়, তাই তো মনে হচ্ছে, না হলে কাউকে দেখবো না কেন? অরু কিঞ্চিত ভ্রুদয় কুঁচকে বসে, সন্দিহান ভঙ্গিতে মাথা বেঁকিয়ে পিছু ফিরে চায়। ফাঁকা সোফাটা দেখে নির্বাক হয়। আশেপাশেও পরিপূর্ণ দৃষ্টিতে চেয়ে দেখে, তার আপুদের চুল অবধি কোথাও নেই। দুজন তাকে ফেলে পালাতে পারলো? অরু গাল ফুলালো, চোখে মুখে আধার নামলো, মাথা ঘুরিয়ে বুক ফুলিয়ে শুধালো, বেশ করেছি, একা একা টিভি দেখেছি, কি করবেন? তন্ময় হাত ঘড়িতে নজর বোলালো, কাটা ঘুরছে 7টা 10। বেরোনো প্রয়োজন এক্ষুনি। বন্ধু বান্ধব সব লেকের পাড়ে ইতোমধ্যে উপস্থিত। সে ত্বরান্বিত পায়ে যাবার জন্য উদ্যত হলো। যেতে যেতে বলল, এসে দেখছি তোকে কি করা যায়, আপাতত রুমে গিয়ে পড়তে বস। তন্ময় দরজা পেরিয়ে বেরিয়ে গেছে। গাড়িটা বের করে ড্রাইভিং সিটে বসেছে। চাবি ঢুকিয়ে গাড়ি স্টার্ট করতেই দেখলো অরু জানলার সামনে দাঁড়িয়ে। চোখে মুখে প্রত্যাশা, সাথে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কাঁচ নামিয়ে দিতেই আগ্রহী গলায় জানতে চাইল, কোথায় যাচ্ছেন? তন্ময় ওই সুশ্রী মুখ পানে চেয়ে থমকালো। থেমে থেমে জানালো, একটু কাজ আছে। অরু ইনিয়ে বিনিয়ে চলছে। সে সঙ্গে যেতে যাচ্ছে হাবভাবে স্পষ্ট। ঘুরতে ফিরতে এই মেয়ে পটু, তবে আজ তন্ময় নরম হবে না। অরু যেতে চাই বললেও তার কাট কাট জবাব হবে, না, সে মোটেও চায় না অরু সঙ্গে আসুক। নাইবা সে সঙ্গে নেবে। তার বন্ধু বান্ধব এক একটা ঠোঁট কাটা স্বভাবের, মুখে অশ্লীলের চূড়ান্ত। বলে কয়ে ওদের থামানো সম্ভব নয়। গড় গড় করে উলট পালট সব বলবে, যা এই মুহূর্তে তন্ময় চাচ্ছে না অরু শুনুক জানুক। তাই অবলীলায় বলল, ঘরে যা। দারোয়ান চাচা দরজা খুলে দিয়েছে। তন্ময় একটানে বেরিয়ে গেল। ক্ষণিকের জন্য আয়নাতে দেখতে পেল অরুর উদাসীন মুখশ্রী। ওই উদাসীন মুখ পানে চাইতেই ইচ্ছে করলো ফিরে গিয়ে ওকে সঙ্গে নিতে। তবে না, সেটা অবশেষে সে করল না।
ব্যস্ত সড়ক পথ ধরে যেতে যেতে অন্য মানুষ হলো। এই একটা বাজে স্বভাব তার। অরুকে কোনো বিষয় প্রত্যাখ্যান করতে পারে না। যদি কারণবশত করেও তার মন তখন আনচান করতে থাকে। জাদু টোনা কি অতিরিক্ত করেছে তার ওপর? না হলে এমন বিচ্ছিরিভাবে ভালোবাসার জালে ফাঁসবে কেন? এমন ফাঁসা ফেঁসেছে যে ছোটবার সাধ্য এই জন্মে হবে বলে মনে হচ্ছে না। দীর্ঘশ্বাস ফেলে ভাবনা চিন্তা করে সবশেষে ঠিক করলো ফিরে এসে অরুকে লং ড্রাইভে নিয়ে যাবে। এতে নিশ্চয়ই খুশিতে আধপাগল হবে। উদাসীনতা মন খারাপ ছুটতে পালাবে। মাহিন পায়ের ওপরে পা তুলে বসেছে, হাতে জ্বলন্ত সিগারেট, যা সে ক্ষণে ক্ষণে ঠোঁটের ফাঁকে পিষে ধরছে। সম্মুখে রিয়ান উদ্দেশ্যহীন পদচারণা চালাচ্ছে। মুখমণ্ডল জুড়ে অসহায়ত্ব, ভীরু ভীরু হাবভাব। টি শার্ট ভিজে পুরুষালী অঙ্গ প্রত্যঙ্গে লেপ্টে আছে। সৈয়দ চোখ মুখ বুজে তৃপ্তি নিয়ে চিপস খাচ্ছে। খাওয়ার ফাঁকে রিয়ানকে গুনে গুনে 4 বার খেতে সেধেছে। এতে রিয়ান রাগান্বিত হয়েছে। শক্ত হয়ে এসেছিল তার চোয়াল। চোখে 2 বার শাসিয়েছে সৈয়দকে। তাতে কি থেমেছে সৈয়দ? একদমই না। উল্টে সে সুর তুলে গাইতে শুরু করলো। একবারে খেতে না চাইলে সাধু শতবার। ইব্রাহিম 2 পা ছড়িয়ে আধশোয়া হয়ে আছে। মাথাটা সৈয়দের পিঠে। বাদামের খোসা ছাড়িয়ে উপরে ছুঁড়ে মেরে খেয়ে নিচ্ছে অবলীলায়। এই যাত্রায় সৈয়দের সুরে তাল মিলিয়ে গেয়ে ওঠে, না জানিয়া না বুঝিয়া বন্ধু পীড়িত কইরো না, সুজন দেইকো দেইকো পীড়িত মরলে যেন ভুলে না, প্রেমের মরা জলে ডুবে না। রিয়ান এক এক করে বন্ধু নামক শত্রুদের মুখমণ্ডল দেখে নিল। ফোঁস ফোঁস করে সাপের মতো ফেনা তুলল। আঙুল তুলে শাসাতে গিয়েও পারল না। তার হৃদয় ছিঁড়ে তরল রক্ত গড়গড় করে বইছে। কণ্ঠে আটকে এসেছে। মাহিন এবারে মুখ খুলল। আহা, চুপ কর তোরা। দেখছিস না রিয়ান ফার্স্ট্রেটেড। ওকে মানসিক শান্তি দিবি তা না। রিয়ান কৃতজ্ঞতা নিয়ে চাইল মাহিনের পানে। চোখ জোড়া উজ্জ্বল হলো। মুখ খুলেছে কিছু বলবে। ও সময় মাহিন সুর উঠিয়ে গিয়ে ওঠে, বিচ্ছেদ তো লেখাই ছিল, পীড়িত করে লাভ কি হলো সখা? ও সখা গো, পীড়িত করো না। সৈয়দ আর ইব্রাহিম উচ্চস্বরে হেসে উঠল হাসির তালে। দুজন শুয়ে পড়ল। রিয়ান চোখ মুখ ভোঁতা করে ফেলল। মাহিন তখনও অদ্ভুত গানটি গেয়ে চলল। তন্ময় উপস্থিত হলো এ যাত্রায়। অদূর হতে তাকে দেখে রিয়ান যেন নিজের প্রাণ পাখি হাতে পেয়েছে। এক দৌড়ে এগিয়ে গিয়ে ধরল তন্ময়ের কাঁধ। বিষণ্ণ মুখেতে কাঁদো কাঁদো হাব ভাব। দোস্ত, আমারে বাঁচা। তন্ময় অবুঝ, নির্বোধ। সে হৃদয় কুঁচকে শুধালো, কি হয়েছে? ইব্রাহিম হাসতে হাসতে দাঁড়িয়ে বলল, কি আর হবে? ওর জীবনে ব্রেকআপ ছাড়া আর কি কিছু হবার আছে? তন্ময় নির্বাক, হতভম্ব। আমাকে এতটা তাড়া দিয়ে এই ছোট বিষয়ে ডেকে নিয়ে আসছিস? রিয়ান বড় বড় চোখে চেয়ে বলল, তুই এভাবে বলতে পারলি? আমার প্রাণের দোস্ত, এবার কিন্তু খুব সিরিয়াস ব্যাপার সেপার। ও শুধু আমাকে ব্লক করেনি, লক করেছে। ওর বাসা চেঞ্জ, ওর নাম্বার চেঞ্জ, ওর কাজেও যাচ্ছে না। আজকে 4টা দিন ধরে আমি হৃদরোগের পেশেন্টের মতো ছটপট করে চলেছি। আয়ু বায়ু সব কমে গেছে। মাহিন শরীর কাঁপিয়ে হাসলো। চোখের কণের জলটুকু মুছে রিয়ানের পানে চেয়ে তন্ময়ের উদ্দেশ্যে বলল, তন্ময়, ওরে জিজ্ঞাসা কর ও কি কুকাজ করেছে যে ওকে এভাবে অ্যাভয়েড করে সুহানি। যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে ওর প্রেম আমি কাটিয়ে দিব। তখন বারবার বলছি, বন্ধুর সাথে প্রেম করিস না, কিছু একটা হলে পুরো বন্ধুদের গ্রুপটা নষ্ট হবে। কিন্তু না, গাধাটা বলেই গেল ও নাকি পাগলের মতো ভালোবাসে, কখনো কষ্ট দেবে না, এটসেট্রা। রিয়ান নাক ফুলালো। তীর তীর করে কম্পিত ঠোঁট নাড়িয়ে জানালো, আমি কিছুই করিনি। আমার কোন আমলের কোন ড্যাশের এক্স গার্লফ্রেন্ড নাকি এসেছে ওর কাছে। এসে তখনকার বালসাল দেখিয়েছে। এই নিয়ে এমনটা করতে পারে আমার সাথে ও? ওসব তো পাস্ট। ও তো জানে আমি কেমন। তখন খারাপ ছিলাম, আই অ্যাডমিট। কিন্তু এখন তো আমি ওসবে নেই। ও ছাড়া কোনো নারীতে আমি 2 বার তাকাতে পারি না। সৈয়দ টুপ করে একটি মন্তব্য ছুঁড়ল। পাস্টে 1000 বার করে নারীদের পানে তাকানোর ফলাফল এখন বেরোচ্ছে। খিসুরাত দে লিচু। রিয়ান চেঁচালো, সৈয়দ, আম গনা কিল ইউ সালা। তন্ময় অশান্ত ভঙ্গিতে মাথা নাড়ালো। বসতে বসতে বলল, চুপ কর তোরা, থাম এবার। রিয়ান থামলো না। কাতর চোখে তন্ময়ের পানে চেয়ে থেকে বলল, প্লিজ কিছু কর। আমি মনে হয় কিছুক্ষণের মধ্যেই মারা যাব। তন্ময় কপাল দুটো আঙুল ঘষে নির্বিকার গলায় জানতে চাইল, তুই তোদের বাড়ি খুঁজেছিস? রিয়ান বিমূঢ় মুখে শুধালো, আমাদের বাড়ি? তন্ময় হতাশ। তোর মায়ের সাথে সুহানির ভালো সম্পর্ক, গিয়ে দেখ আমাদেরই আছে। রিয়ান দাঁড়িয়ে পড়ল।
হন হনিয়ে ছুটল, পরপর দৌড়াতে লাগলো। মাহিন আর সৈয়দ ওর যাওয়ার পানে চেয়ে উচ্চস্বরে হাসে। ধীর গলায় মাহিন বলে ওঠে, কেন বলে দিলি? হারামজাদাটা আরেকটু ছটফট করতো না হয়? তন্ময় বিনা বাক্যে নিঃশব্দে হাসে, মুখে কুলু পেটে বন্ধুদের চক্করে একটি সিগারেট ধরায়। 8টা বাজে, ঘড়ির কাঁটা এসে দাঁড়ায় 9টার দোরগোড়ায়। তন্ময় তক্ষণে উঠে দাঁড়ায়, বলে, আমি চলে যাচ্ছি। সৈয়দ সন্দিহান স্বরে দুষ্টুমি ভঙ্গিতে বলে ওঠে, আজ এত তাড়া কিসের মাম্মা? ব্যাপার কি? তোর প্রেয়সী ওরফে প্রিয়তমা বুঝি অপেক্ষাতে আছে? বন্ধুদের মস্করাটুকু দুদণ্ড দাঁড়িয়ে থেকে শোনার সময় তন্ময়ের হলো না। সে ততক্ষণে গাড়িতে উঠে বসেছে। গাড়ি স্টার্ট করে একটানে বেরিয়েছে সড়ক পথে। বন্ধুর শেষ কথাটুকু কানে ভাসতেই হেসে ফেলল। বিড়বিড়িয়ে বলে, বলো, কোন প্রিয় নামে ডাকি? প্রেয়সী, প্রিয়তমা নাকি জোনাকি?